রাজধানীর পরিবাগ, সেই পরিবাগে রাস্তার এপার থেকে ওপারে মূলত ফার্মগেট শাহবাগের যে মূল রাস্তা, সেই রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা ফুটওভার ব্রিজ রয়েছে। সেই ব্রিজটা রাতের বেলায় খুব একটা নিরাপদ নয়। চোর, ছিনতাইকারী, নেশাখোর এদের আড্ডা যেমন বসে, তেমনি আমরা বহুদিন থেকেই লক্ষ্য করছি যে সেখানে তৃতীয় লিঙ্গের সদস্যরা, তাদের একটা আধিপত্য রয়েছে। তারা তাদের কাজকর্ম করেন, কি করেন আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। এবং সারা পৃথিবীতে তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের অধিকারের ব্যাপারটা আমাদের মানবিকভাবেই দেখা উচিত। আমরা হয়তো আমাদের সমাজে তাদের জন্য সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি, তাদের অধিকারটা বাস্তবায়ন করতে পারিনি, সেই কারণেই তারা হয়তো রুচিহীন কিংবা অসামাজিক কর্মকাণ্ড করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সেই জায়গায় পরিবাগের ফুটওভার ব্রিজে কি করছিলেন ডাকসু নেতা? ডাকসুর সবাই শিবিরের সমর্থিত কিংবা শিবিরের কর্মী যারা নেতা হয়েছেন তারাই। যদিও এবি জুবায়ের দাবি করতেই পারেন যে তিনি শিবির নেতা না, সেটা ভিন্ন কথা। কিন্তু এই এবি জুবায়ের তিনি ওখানে কি করছিলেন, তাকে নিয়ে এই স্ক্যান্ডাল তৈরি হলো কেন, ব্যাখ্যায় তিনি কি বলছেন, সেই প্রশ্নগুলো সামনে যখন এসেছে তখন আমরা সেটা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। এবি জুবায়ের সম্পর্কে একটা কথা বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাদের মাঝে যে দুইজন কিংবা তিনজন সব থেকে বেশি বিতর্কের জন্ম দিয়েছেন, তার একজন এবি জুবায়ের, অন্যজন সর্বমিত্র চাকমা এবং মোসাদ্দেক, ইউরেনিয়াম মোসাদ্দেক বললেই ভালো হয়, যিনি ইউরেনিয়াম নিয়ে কথা বলে প্রচণ্ড ট্রলের শিকার হয়েছিলেন এবং ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নিতে গিয়েছিলেন তিনি। এবি জুবায়ের সেই ব্যক্তি যাকে আমরা দেখেছি প্রকাশ্যে রাস্তায় শিক্ষককে দৌড়ানি দিচ্ছেন, শিক্ষককে লাঞ্ছিত করছেন, শারীরিকভাবে লাঞ্ছিত করছেন, তাকে পাঁজা কোলা করে ধরে নিয়ে উঁচু করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন। এক ধরনের সিনেমাটিক হাইজ্যাকের মতো অবস্থা। এবং এই এবি জুবায়ের যিনি সংবাদ সম্মেলনের প্রকাশ্যে বলেছিলেন, যেখানে ছাত্রলীগ দেখব সেখানেই পেটাবো, বিসমিল্লাহ বলে শুরু করব, সদাকাল্লাহিল আজিম বলে শেষ করব। অর্থাৎ ওপেন তিনি বলছেন ছাত্রলীগ দেখা মাত্রই পেটাবেন তিনি হঠাৎ করে এই বিতর্কের মধ্যে পড়লেন কেন? তিনি কি সত্যিই নৈতিক স্খলনের শিকার হয়েছেন, নাকি তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে? সেই প্রশ্নগুলো আসছে। আবার অনেকে এই দুটোর ফাঁক গলিয়ে আর একটা প্রসঙ্গও সামনে আনার চেষ্টা করছেন যে সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ছিল কি না। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। যতটুকু অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আলোচনার চাইতে এবি জুবায়ের এটার কি ব্যাখ্যা দিচ্ছেন সেটা নিয়ে একটু বেশি আলোচনা করি। থাকবেন। বলছিলাম ডাকসু নেতা বিতর্কিত এবি জুবায়ের নানা কাণ্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচণ্ড বিতর্কের জন্ম দিয়েছেন। এবার যে বিতর্কটা সামনে এসেছে সেটা তার জীবনের জন্য একটা বড় ধাক্কাই মনে হয়েছে। কিন্তু আমার কাছে এই ভিডিওটা দেখে একেবারে অনেস্টলি যদি বলি, এবি জুবায়েরের অনেক কর্মকাণ্ডই আমার কাছে ভালো লাগে না, পছন্দ হয় না। সেই কর্মকাণ্ডগুলো না করলেই বরং একজন ডাকসু নেতা হিসেবে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তার উপরে সম্মানটা রাখা যেত। কিন্তু সেটা ভিন্ন বিষয়। যদি একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে বলা যায় তাহলে এবি জুবায়ের ব্যাখ্যায় যে কথাটা বলেছেন সেই কথাটার অনেক যুক্তি, কিছু অযৌক্তিক ব্যাপার রয়েছে। কিন্তু তৃতীয় লিঙ্গের সদস্যরা যখন খেপে যায় তখন কিন্তু তারা মান সম্মানের কোনো ভয় করে না, কারণ এই সমাজে তারা এতটাই অবহেলিত যে তারা যে কোনো ভাষায় কথা বলে, যে কোনো অ্যাপ্রোচ করে, এই ব্যাপারটা তারা ইউজ টু হয়ে গেছে। সেরকম কিছুই কি হলো, নাকি সত্যিই যে অভিযোগটা সামনে আসছে, অনেকে তো ট্রল করে এরকম লেখা লিখছেন যে ধনেপাতার সমস্যা
ধনেপাতা যুক্ত ব্যাপার স্যাপার এরকমভাবে ট্রল করে ইনডাইরেক্টলি লেখার চেষ্টা করছেন। যতই ইনডাইরেক্টলি লেখার চেষ্টা করেন, যে ভিডিও প্রকাশিত হয়েছে সেই ভিডিওতে তো আর তৃতীয় লিঙ্গের সদস্যরা ইনডাইরেক্টলি বলেননি, সরাসরি বলেছেন। অর্থাৎ অনৈতিক কর্মকাণ্ড করে তাদেরকে টাকা না দিয়ে চলে আসার অভিযোগ। আমরা তার যে কৈফিয়ত, এবি জুবায়ের কৈফিয়ত, সেই কৈফিয়ত নিয়ে কথা বলবো। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। পোস্টে তিনি দাবি করছেন যে, যেটা দাবি করছেন সেই দাবি নিয়ে আবার গণমাধ্যম খবরও করেছে। কালবেলার এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, পরিবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ব্যাখ্যা দিলেন জুবায়ের। খুবই ভালো ব্যাখ্যা তিনি যেটা দিয়েছেন সেটা নিয়েই খবর হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কিছু গণমাধ্যম আবার খুবই নগ্নভাবে মানে একটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে নিউজ মানে প্রকাশ করছেন। যেমন যুগান্তরের এই শিরোনামটা দেখে নিতে পারেন। দেখলেই বুঝতে পারবেন যে গণমাধ্যমের ভাষা কখনো কখনো প্রচন্ড পক্ষপাতিত্ব সম্বলিত হয়, এটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে, ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্থার শিকার এবি জুবায়ের। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি উদ্ধার করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। কিন্তু এবি জুবায়েরের যে কৈফিয়ত, সেই কৈফিয়তে কিন্তু এই প্রসঙ্গ নেই। তিনি কি বলছেন তার স্ক্রিনশটটা আরেকবার আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন যে, আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকালকে পরিবাগ ব্রিজের ওপরে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়, সাথে করে আমাকেও নিয়ে যায়। আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরকেও আসতে বলি। মানে সাংবাদিকতা করবেন, সাংবাদিক যাবেন, তার সঙ্গে আপনি কেন গেলেন সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন যাবে? সাংবাদিকতা আপনি করতে যাচ্ছেন, সাংবাদিকের যদি ওই ক্যাপাসিটি না থাকে যে একটা সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন, সেখানে আপনাকে পুলিশ পাহারায় যেতে হবে, তাহলে সেটাকে কোন ধরনের সাংবাদিকতা আমরা বলি? এটা কি কোনো ক্রাইম সিনের ব্যাপারে তারা যাচ্ছেন, যে একটা বড় হত্যাকাণ্ড ঘটনার মানে জায়গা, সেখানে সাংবাদিকের জীবন অনিরাপদ, সুতরাং পুলিশ বাহিনী নিয়ে, সাজোয়া বাহিনী নিয়ে সেখানে যেতে হবে? ব্যাপারটা তো তা হওয়ার কথা নয়। তারপরে কি বলছেন, সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিন ক্রিয়েট করতে থাকে। হিজড়ারা কতটা বাজেভাবে সিন ক্রিয়েট করতে পারে সবাই জানেন। তিনি হিজড়া সম্বোধন করছেন, এটাও অসম্মানজনক শব্দ সম্বোধন করা। এই শব্দ সম্বোধন এবং তাদের উপরে অমানবিক আচরণের কারণেই কিন্তু তারা সমাজে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে নিজেদের জীবিকার তাগিদে। তিনি বলছেন তারা পাল্টা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তুলে তারা। এক পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তারা তাদের মতো করে বিষয়টি সুরাহা করে। পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিল, পুলিশ নাকি সেখানে উপস্থিত ছিল। অথচ এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্র হননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। হ্যাঁ, করা উচিত। যদি ব্যাপারটা মিথ্যা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং সম্মানহানির ব্যাপারে মামলা করা যেতেই পারে। আপনি মানে একটা মামলা করে দিতেই পারেন যে আমি ডাকসু নেতা হিসেবে আমার 1000 কোটি টাকার সম্মানহানি হয়েছে, এই 1000 কোটি টাকা যারা ফেসবুকে এটা নিয়ে ঘাটাঘাটি করছে তাদেরকে দিতে হবে। এখন ধরা যাক যে ফেসবুকে হয়তো মানে 1 লক্ষ মানুষ এটা নিয়ে শেয়ার দিয়েছে কিংবা এই ঘাটাঘাটি করেছে, তো এই 1000 কোটি টাকা এই 1 লক্ষ মানুষের মধ্যে ভাগাভাগি করে দিতে হবে। ভাগাভাগি করে তাদের বলতে হবে যে এত টাকা করে তোমার জরিমানা হয়েছে, তুমি দাও, যেহেতু সম্মানহানি ঘটানো হয়েছে। সে যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। মামলা করার অধিকার প্রত্যেকেরই রয়েছে, কিন্তু ঘটনাটা বাস্তব নাকি মিথ্যা সেটা একটা বড় প্রশ্ন। আমার কাছে এই ঘটনাটাকে মানে একটা অতি উত্তেজনাকর ভুল বোঝাবুঝি মনে হয়েছে। অনেকে মনে করবেন যারা মানে ডাকসু নেতাদের সমর্থক না, তারা মনে করবেন যে ডাকসু নেতার পক্ষে কথা বলছি না, একেবারেই না, কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না। এই ভিডিওটা দেখে মনে হয়েছে যে তৃতীয় লিঙ্গের সদস্যরা মানে
যে কোনো কারণেই তো উত্তেজিত হয়, তাদের সঙ্গে ব্যাড বিহেভ করলে উত্তেজিত হয়, তাদের মন মতো কথা না বললে উত্তেজিত হয়, তাদের মানে কর্মকাণ্ডের গোপন তথ্য চাইলে তারা উত্তেজিত হতে পারে, তাদেরকে আন্ডার এস্টিমেট করলে তারা উত্তেজিত হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু যে অভিযোগ এবি জুবায়েরের বিরুদ্ধে করা হয়েছে, মানে ধনেপাতা বিষয়ক যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তি আমি অন্তত দেখি না। কারণ এবি জুবায়ের ডাকসু নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার রুচি এতটা নিচে নেমে যাবে আমি বিশ্বাস করতে চাই না। এটাকে প্রোপাগান্ডা হিসেবেই ভাবতে চাই। এবং আমার মনে হয় যে এবি জুবায়ের তো প্রচণ্ড সমালোচিত, সেই কারণেই তার বিরুদ্ধ পক্ষ এটাকে ট্রল করে একটু বেশি মজা পাচ্ছে যে এবার ঘুঘু তুমি ফাঁদে পড়েছ, ব্যাপারটা ওই রকমই। আমি জানি না, ভিন্ন কিছু হতে পারে। অনেকে আবার এটার সঙ্গে চাঁদাবাজির ঘটনা আছে কিনা, সেখানে ওই পরিবার ব্রিজকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা হয়, ছিনতাইয়ের ঘটনা হয়, একটা বড় সিন্ডিকেট ওখানে কাজ করে, সেই সিন্ডিকেটের কাছ থেকে টাকা নেওয়া কিংবা চাঁদাবাজি কিংবা কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা, এরকম লেখালেখিও করছেন, যার কোনোটারই আমরা দালিলিক প্রমাণ এখন পর্যন্ত পাইনি। লেখা তো অনেক কিছুই যায়, ফেসবুকে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই লেখা যায়, কিন্তু সেটাকে সত্যে পরিণত করাটাই আসল ব্যাপার। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের সরকারি দল এবং প্রধান বিরোধী দল জামাত এবং বিএনপি, এই দুইটা দলের মধ্যে কোনো প্রকার আদর্শগত, কোনো প্রকার নীতিগত পার্থক্য নাই। ঠিক তেমনি ভাবে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মাঝে কোনো প্রকার পার্থক্য নাই। তাদের আদর্শিক জায়গা সবসময় একরকম ছিল, এখন একরকম আছে। আমানুল্লাহ আমান জাতীয়তাবাদী ছাত্র দলের সম্ভবত যুগ্ম সাধারণ সম্পাদক, হয়তোবা সহ সাংগঠনিক সম্পাদক, জানি না। ছাত্র দলের গঠনতন্ত্র বলে কোনো কিছু আছে কিনা ওইটা আমার জানা নাই। আর ছাত্র দলের পদ পদবি যেভাবে দেওয়া হয়, সহ সাংগঠনিক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত 100-র উপরে থাকে। সুতরাং পদ পদবি জানি না। আমানুল্লাহ আমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পরিচিত মুখ। আমানুল্লাহ আমান অনেক সময় অনেক ধরনের বক্তব্য দেয়, অনেক ধরনের বিতর্কিত মন্তব্য করে, যার কোনো কিছুই বাস্তবের সাথে মিলে না। আমানুল্লাহ আমানের বিরুদ্ধে এক তরুণী যে অভিযোগ এনেছে, এত বড় অভিযোগ আনার পরেও আমানুল্লাহ আমানের পক্ষ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ দেখি নাই। ইভেন বিএনপির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ছাত্র দল কোনো ধরনের বিবৃতি দেয়নি, কারণ বিএনপি ক্ষমতায়, ছাত্র দল পাওয়ারফুল ছাত্র সংগঠন, বর্তমানে তাদের দল ক্ষমতায়, তাই না? সো আমানুল্লাহ আমানের বিরুদ্ধে কেউ অভিযোগ আনলেই কি, না আনলেই বাকি। বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলাম, এরা যখন রেপ করে, এরা যখন হোটেলে অন্য নারীদের নিয়ে যায়, অন্যের বউয়ের সাথে পরকিয়া করে, রাত 12টায় পুকুর পাড়ে দেখা করতে বলে, পরবর্তীতে এইসব কিছু আবার মুতা বিয়ে নাকি একটা থাকে না, ওগুলা দিয়ে ব্যাখ্যা দেয়। দেখেন, আমানুল্লাহ আমান ছাত্র দলের আগামীর সভাপতি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, অনেকেই বলে ছাত্র দলের শীর্ষ নেতা হয়ে যাচ্ছে আমানুল্লাহ আমান। তার বিরুদ্ধে যে নারী অভিযোগ দিয়েছে, তার মুখে এই কথাগুলো শুনে আমি দেশবাসীর কাছে বলবো যে আমার বাবার মৃত্যুর জন্য আমানুল্লাহ আমান দায়ী। ও আমাকে ধর্ষণ করে, সে ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করে আসছিল। আমি ভয়ে আমি কোনো কিছু বলতে পারি নাই। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে আমি বলবো, আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আমি আপনার কাছে বিচার চাই, এই বিচার করেন। আমানুল্লাহ আমান এই মেয়েটাকে প্রথমে করে, তারপর সেটার ভিডিও ফুটেজ ধারণ করে সেই মেয়েকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়েছে। এসব কিছু যন্ত্রণা নিতে না পেরে তার পিতা, মানে সেই মেয়ের পিতা মারা গেছে। এখন এই মুহূর্তে আমানুল্লাহ আমান যখন এই ভিডিও ভাইরাল হয়, অর্থাৎ পিতার মৃত্যুর পর যখন সেই কন্যা ভিডিও ভাইরাল করে আমানুল্লাহ আমানকে দায়ী করে, তখন আমানুল্লাহ আমান এই মেয়েকে অসংখ্যবার হুমকি ধামকি দিয়েছে। এই মেয়েকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার, তাদের এগুলা নিয়ে মাথা ব্যথা নাই। এবার আসেন ছাত্র শিবিরের একজন কুলাঙ্গারের চরিত্র। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটা ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের কয়েক মাস পূর্বে ফেসিস্টের দোসর ট্যাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষককে অনেক বাজেভাবে হেনস্থা করেছিল এই এবি জুবায়ের। এদের মুখে সবসময় নীতির কথা, নৈতিকতার কথা, সাম্যের কথা, কিন্তু এদের অন্তর কুৎসিত। এরা এমন জঘন্য, যেই জঘন্য কাজ আমরা কেউ ভাবতেও পারি না, আমরা কল্পনাও করি না যে ধরনের কাজ, সে ধরনের কাজ এই রাজাকারের বাচ্চারা
করে। মুখে বলতে পারতেছি না, ভিডিওটা দেখেন আপনারা। এই শোনো, এই চুপ 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 চুপ, এই চুপ কর ভিডিও, চুপ চুপ, এই চুপ চুপ চুপ, এই চুপ। এই যে আমরা ব্রিজে আসছি কাজ করতে, এই দুইজন চুষাইছে, এই দুইজন চুষিয়ে টাকা দেবে না, এখন চলে যাচ্ছে। ভিডিও দেখার পর নিশ্চয়ই বুঝে গেছেন এদের চরিত্র কেমন, এদের চিন্তার ধরন ঠিক কতটা নিম্নগামী। যে ভিডিওটা দেখলেন এইটা ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল, সেখানে একটা ফুটওভার ব্রিজ আছে, সেই ফুটওভার ব্রিজের উপরের একটা ভিডিও। এখন এবি জুবায়ের একটা ব্যাখ্যা দেবে ভিডিওতে, সেই ভিডিও আপনারা দেখবেন, সেই ভিডিওতে তার ব্যাখ্যাগুলা শুনবেন, শুনলে বুঝবেন মিথ্যা কথা কত সুন্দরভাবে গুছিয়ে বলতে হয়, কিন্তু সেই মিথ্যা চলে না। তার ভিডিওর ব্যাখ্যা আমি দিই আপনাদের। কিছুক্ষণ আগে দেখলাম একটা মিসলিডিং ভিডিও নিয়ে আমার চরিত্র হননের জন্য উঠে পড়ে লেগেছে কিছু রাজনৈতিক অন্য ব্যক্তিবর্গ। বিষয় হচ্ছে আমার বন্ধু সিফাতুল তাসনিম, ও হচ্ছে একজন সাংবাদিক এবং কলামিস্ট। সে হচ্ছে অনেক আগে থেকেই ট্রান্সজেন্ডার প্রতি ইত্যাদি বিষয়গুলো সে কাজ করে আসছে। তো তার হচ্ছে আপনারা দেখবেন ফেস দ্য পিপল সহ বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে তার এগুলো নিয়ে তার বিভিন্ন লেখালেখি আছে আর কি। ওর যে বন্ধু সিফাতুল্লাহর কথা বলতেছে, ও কোনো মেইন স্ট্রিম মিডিয়ার কলামিস্টও না, সাংবাদিকও না। ও একটা জামাত নিয়ন্ত্রিত পত্রিকার মাঝে মধ্যে দু একটা লেখালেখি করে, অনুসন্ধানী কোনো সাংবাদিক না। ও ট্রান্সজেন্ডার হিজড়াদেরকে নিয়ে প্রতিবেদন করে, এই ধরনের কোনো প্রতিবেদন এই ছেলে অর্থাৎ সিফাতের ফেসবুক অ্যাকাউন্টে আমরা দেখতে পাইনি। তার কোনো ধরনের লেখা আমরা সারা দিন রাত খোঁজার পরেও খুঁজে পাই নাই ট্রান্সজেন্ডারদের নিয়ে কোনো লেখা। সুতরাং এই যে ব্যাখ্যা দিল এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। তো ও হচ্ছে গতকাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিবারের সেই ফুটওভার ব্রিজের ওখানে যায় এবং বন্ধু হিসেবে সে আমাকে তার সাথে যেতে অনুরোধ করে। তো আমি তার সাথে যাই, যেতে রাজি হই, এবং যেহেতু আমি ওখানে যাবো একটা সেন্সিটিভ বিষয়, এই জন্য আমি শুরুতেই শাহবাগ থানায় হচ্ছে আমি অবহিত করে যাই বিষয়টা। একজন এসআইকে বলে যাই যে আমরা ওখানে যাচ্ছি, আপনাদের একটা পুলিশ ফোর্স ওখানে পাঠান। তো আমি তাদেরকে অবহিত করে সেখানে যাই। তো যাওয়ার পরে আমার যে সাংবাদিক বন্ধু হচ্ছে ওদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করতেই, জানতে চাইতেই তারা হচ্ছে আক্রমণাত্মক তেড়ে আসে, গালি দেওয়া শুরু করে এবং হচ্ছে মানে নানাভাবে তারা সিন ক্রিয়েট করার চেষ্টা করে। সেই ছেলে অর্থাৎ যেই সাংবাদিক তার বন্ধু, সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়, তাহলে অনুসন্ধানী প্রতিবেদন যদি করতেও হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই করতে হবে। পরিবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দূরত্ব মিনিমাম 1 কিলোমিটার, অর্থাৎ পরিবাগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো এরিয়া বলা চলে না, বলা যায় না, বলা হয় না। তাহলে পরিবাগে রাতের বেলা কিভাবে অনুসন্ধানী প্রতিবেদন সংগ্রহ করার জন্য সে যায়, কিভাবে হিজড়াদের সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য পরিবাগ ব্রিজে যায়, আবার সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হয়ে? এইসব গুজব দিয়ে চলে। থানায় জানিয়ে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগে থেকে একটা স্ট্যাটাস দিয়ে আসছিল, যদি পরবর্তীতে তারা কোনোভাবে ভাইরাল হয়ে যায় কিংবা কট খায়, ওইটা যেন দেখাতে পারে, অনলিমি করে রাখা ছিল। আকাম ঘটার পর সেটাকে পাবলিক করা হয়েছে, সেই স্ট্যাটাস। চিন্তা করেন কত বড় ক্রিমিনাল এই জামাত শিবিরের কর্মীরা। চিন্তা করেন হিজড়া সম্প্রদায় বাজে ভাবে সিন ক্রিয়েট করতে পারে। তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিনিধির সাথে একটা জায়গায় গিয়েছিস, সেখানে গিয়ে হিজড়াদেরকে দিয়ে চুষিয়েছিস, এরপর অর্থ না দিয়ে চলে আসবি, আর হিজড়ারা তোকে দিবে। একজন হিজড়া আপনার কাছে আসলো, 10 টাকা চাইলো কিংবা 20 টাকা চাইলো, আপনি যদি দেন আপনার সাথে সেকেন্ড কথা বলবে? চলে যাবে না? ফোন বের করে ভিডিও করবে? এটা বিশ্বাসযোগ্য কথা? কখনোই না। তার মানে তারা সেই কাজ করিয়েছে, সেই কাজ করানোর পর হিজড়ারা টাকা চেয়েছে, টাকা দেয় না, এরপর হিজড়ারা ফোন বের করে ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে গতকাল রাতে। এটা মেইন স্ট্রিম থেকে শুরু করে সব জায়গায় ভাইরাল। এরপর যে ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে, সেই ব্যাখ্যা ধপে টেকে নাই এবি জুবায়ের। বাই দা ওয়ে, হিজড়ারা যদি পতিতাবৃত্তি করে সেইটা ঠেকানোর দায়িত্ব প্রশাসনের। এবি জুবায়ের ডাকসুরও না, তোমারও না। আর তোমরা সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলে, নিউজ করার জন্য গিয়েছিলে, তোমাদের ক্যামেরাম্যান কোথায়? যাই হোক, এইসব লম্পট, ধান্দাবাজ, বাটপার, চরিত্রহীন এদের সম্পর্কে আসলে আর বেশি কিছু বলার নাই। যাহাই ছাত্রদল তাহাই ছাত্র শিবির। একজন আর একজন হিজড়াকে দিয়ে চুষানোর পর টাকা না দিয়ে চলে আসে, এটাই জুলাইয়ের গৌরব। জুলাই এইটাই দিয়েছে, এই স্বাধীনতা দিয়েছে যে থার্ড জেন্ডারকে দিয়ে চুষানোর পর টাকা দিতে হবে না। এটা জুলাইয়ের অবদান। আমানুল্লাহ আমান একজন নারীকে করেছে, তার পিতা মরে গিয়েছে, এখন সেই নারীকে প্রতিনিয়ত হুমকি দামকি দিচ্ছে, কিন্তু কোনো বিচার হবে না। সালাউদ্দিন আম্মার প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদেরকে স্বৈরাচারের দোসর টেক দিয়ে মারপিট করছে, কোনো বিচার আচার হবে না, প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, কোনো প্রকার স্টেপ নেবে না। এটাই জুলাইয়ের অবদান। আর জুলাইয়ের এই অবদানের কারণেই তারা এখন অবাধে এ ধরনের কাজ করছে। এবি জুবায়ের, তোমাদের ছাত্রী সংস্থার অনেক নারী তো ছিল, তাদের কাছে যেতা, ঝুমার কাছে যেতা, না হলে নুসরাত তাবাসসুম ছিল, উমামা ছিল, তাদের কাছে যেতা। কেন তুমি এই কাজটা করলা? তাও আবার জুলাই মাসেই।
মানে করবি কর, জুলাই মাসেই করতে হবে। ছি, মানুষ বুঝে গিয়েছে জামাত শিবিরের চরিত্র কতটা জঘন্য, কতটা নোংরা, কতটা কুৎসিত। ইভেন ছাত্রদলের চরিত্র কতটা কুৎসিত এই আমানুল্লাহ আমানদের কাজকর্ম দেখলেই বোঝা যায়। রাত 12টায় পুকুর পাড়ে এসো, ফ্যামিলি কার্ড দেব। এই ভিডিওটা আমাদের জেনজি প্রজন্মের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য, যারা ছাত্রলীগকে অবিশ্বাস করেছিলেন, সন্ত্রাসী সংগঠন বলেন, যারা ছাত্র দলকে পছন্দ করতেন, শিবিরকে পছন্দ করতেন, একের পর এক দেখতে পাচ্ছেন জামায়াতের নেতা হোটেলে গিয়ে ধরা খাচ্ছে, বিএনপির নেতা ভিডিও কলে আকাম কুকাম করতে গিয়ে ধরা খাচ্ছে, প্রতিনিয়ত চলমান আছে। সুতরাং আপনারা যেটা প্রত্যাশা করেছিলেন শিবির ছাত্র দলের কাছ থেকে, সেটা পাবেন না। ছাত্রলীগের মতো শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন বাংলাদেশে দ্বিতীয়টা নাই। এটা ধীরে ধীরে আরো বুঝবেন, আপনাদের বোঝার প্রয়োজন আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।